অষ্টমীতে নিজের জায়গার পুজো দেখা শেষ করে নবমীর রাতে পাশের কোনো শহরে পুজো দেখতে যাওয়ার রেওয়াজ রায় পরিবারে বহু বছর ধরে। এটা যদিও অনেক পরিবারে আজ একটা স্ট্যাটাস রূপে দেখা দিয়েছে। মা তনিমা আর বোন রত্নাকে নিয়ে আকাশের উচ্চ মধ্যবিত্ত পরিবার। উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আকাশ রায়। তনিমা আকাশের বউ হয়ে এসেছে বছর দুয়েক আগে। নিজের রূপের গুণেই আকাশের বউ হতে পেরেছে তনিমা। বাপের বাড়ি অর্থের জোর তলানিতে থাকায় বিয়ের পর রূপের কদর খুব একটা বেশি দিন টেকেনি। চাকুরিজীবী বরের আনুষঙ্গিক চাহিদা পূরণ করতে না পারায় তনিমার বাবারও বড় কষ্ট। ইচ্ছে করলে মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসার সাহসটুকু মাঝে মাঝে হারিয়ে ফেলেন। তনিমাকে সব সহ্য করে স্বামীর পরিচয় থাকতে হচ্ছে নিজের ইচ্ছে শক্তিকে বিসর্জন দিয়ে। মুখ খুলে ঝংকারা সুরে শাশুড়ি বলতে থাকেন, বাপের বাড়িতে তো খড়কুটো কিছুই নেই, তাই এখানে রাজরানী হয়ে থাকার চেষ্টা করো না। অপরূপা মুখশ্রীর জন্য ছেলে পছন্দ করেছে, তাই তুমি এখানে বউ হয়ে এসেছো। না হলে সুযোগ পেলে শাশুড়ি নানান দুর্বলতাতে আঘাত দেন। শ্বশুরমশাই গত 5 বছর হলো না ফেরার দেশে আশ্রয় নিয়েছেন। স্বামীর পেনশনের টাকাটা দাপটের সঙ্গে খরচ করে চলেন শাশুড়ি। আজ নবমী, সকাল থেকে সব কাজ একটু একটু করে আগে ভাগে শেষ করার তাগিদে সকালের খাবারটুকু খেতে পারেনি তনিমা। কাজের চাপে একটু সময় পায়নি সে। দুপুরে খাবার পর একে একে যে যার ঘরে বিশ্রাম নিচ্ছে। তনিমার কাজ তখনও শেষ হয়নি। রান্নাঘরে টুকটাক করে কাজ করেই চলেছে। সময় বাড়তে ঘড়িতে ঘন্টার কাঁটাটা কখন বিকেল 4টের ঘর পার করেছে। তখন একে একে সকলে ঘুম থেকে উঠে পুজো দেখতে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত। তনিমা সকলকে চার হালকা টিফিন পরিবেশন করে রান্নাঘরের দরজার চিটকিটা শক্ত করে আটকে দিল। তখন সারাদিনের ক্লান্তিকে সঙ্গ করে অপরাহ্নের সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। শরীর ক্লান্তি, হাত পা অসাড় হয়ে আসছে, চোখে বিতৃষ্ণা। একটু বিশ্রাম নেওয়ার সময় নেই। এদিকে সকলে নিজেদের তৈরি করে ফেলেছে, শুধু বাড়ির বউ তনিমা বাকি। বাইরে হর্নের আওয়াজ জানিয়ে দিচ্ছে গাড়িও রেডি। তনিমা তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে তুলসী তলায় তেলের বাতিটা জ্বালিয়ে দিয়ে নিজেকে কিছুটা তৈরি করে ঘরে এলো। ততক্ষণে গাড়িতে চড়ে বসেছেন শাশুড়ি ও রত্না। আকাশ গেটের বাইরে বউয়ের অপেক্ষায়। সকলে ডাকাডাকিতে ভালো করে সাজতেও পারল না তনিমা। গাড়ি চলছে, পুজোর সংখ্যার গানগুলো বেজে চলেছে একের পর এক। জানলা দিয়ে আসে ঠান্ডা হাওয়া ক্লান্ত চোখ দুটোকে বন্ধ করে ফেলছে বারবার। একটু চোখ বুঝতেই গাড়ি পৌঁছে গেল পার্কিং জোনে। নবমী ভিড় গাড়ি অনেকটা দূরে পার্কিং নিল। হেঁটে হেঁটে পুজোর মণ্ডপে ঠাকুর দর্শন করতে হবে। তনিমার শরীর আর চলছে না, গাড়িতেই বসে থাকতে ইচ্ছা করছে তার। এটা বলতে গেলে শাশুড়ি শুরু হয়ে যাবে নানান কথা। অন্যদের আনন্দে যাতে ব্যাঘাত না ঘটে তাই নিজের কষ্টকে বুঝতে না দিয়ে তাদের সঙ্গে হাঁটতে লাগলো এক মণ্ডপ থেকে আর এক মণ্ডপ। তনিমার ইচ্ছেকে প্রাধান্য দিতে আকাশ বলেছিল, আজ আমরা হোটেলে ডিনার করে বাড়ি ফিরবো, বাড়িতে রান্না বান্নার বালাই নেই। আকাশের কথাটা শেষ না হতে শাশুড়ি বলে বসলো, জানিস না আমি বাইরের খাবার খাই না, আর তোদেরও বা হোটেলের খাবার কি আছে, বাড়িতে কি রান্নার লোক মরে গেছে? তনিমা মনে মনে বলল, হোটেলে খাবেন কেন? বউ কিসের জন্য আছে? সে কি শুধু ছেলের টাকা নষ্ট করে হোটেলে খায়? বাড়িতে গিয়ে বিশ্রাম করবে। মনটা খুব খারাপ হয়ে গেল। ঠাকুর দেখার আনন্দ নিমেষে একটা কষ্টের কালো চাদরে ঢাকা পড়ে গেল। অনেক রাত হয়ে গেল বাড়ি ফিরতে। বাড়িতে ঢুকে কে কত তাড়াতাড়ি নিজের ঘরে যাবে, ড্রেস চেঞ্জ করবে, একটু বিশ্রাম নেবে, তারই তোড়জোড়। তনিমার ক্ষেত্রে ব্যতিক্রম ভাব। মনটা আর ভালো নেই তার। বাড়িতে ঢুকতে ঢুকতে বউকে লক্ষ্য করে শাশুড়ি বলেছিলেন, বৌমা রান্নাটা একটু তাড়াতাড়ি বসে ফেলো, এতটা হেঁটে হেঁটে আমি আর রত্না খুব টায়ার্ড হয়ে গেছি, আর শরীর চলছে না, আগে একটু গরম জল করে দিও তো, পা ধোবো। সারাদিনের এক নাগারে আধ্যাত্মিক খাটুনির পর হেঁটে হেঁটে ঠাকুর দেখার পর শরীর আর সয়ে উঠছিল না তনিমার। শরীরকে দাঁড়িয়ে থাকতে দিচ্ছিল না, একটু বিশ্রাম চাইছে। চোখটা লেগে আসছিল। তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে বারান্দায় থাকা চেয়ারে একটু হেলান দিতেই শাশুড়ি রেগে বলে উঠলো, তাড়াতাড়ি যাও রান্নাঘরে, তোমার জন্য কি মেয়েটা না খেয়ে ঘুমিয়ে পড়বে? বউদের এত বিশ্রাম কিসের? শাশুড়ির মুখ থেকে আসা শব্দগুলো বাড়ির সকলের কাছে পৌঁছালেও তনিমাকে আঘাত করেছিল মিশ্রির ছুরি হয়ে। শরীরের ক্লান্তিকে তোয়াক্কা না করে শাশুড়ি কথা মতো ভারাক্রান্ত মনকে নিয়ে ঢুকলো রান্নাঘরে। শাশুড়ি ঘর থেকে মাঝে মাঝে কথা ভেসে আসে, বৌমা 1 কাপ চা, রত্নার জন্য একটু গরম জল, ও হ্যাঁ রত্না কিন্তু ভাত খাবে না, 2-3টে রুটি করে দিও, কয়েকদিন থেকে মেয়েটার শরীর ভালো যাচ্ছে না, দুধটাও গরম করে দিও।
রত্না বাড়ির মেয়ে, সুশিক্ষিতা, বিয়ের উপযুক্তা, মাঝে মাঝে প্রতিবাদী হয়ে উঠতে পিছু পা হয় না। রত্না জোর গলায় বলল, বৌদিমণি আমি আজ রাতে ভাতই খাবো, রুটি টুটি আর করতে হবে না। আকাশ এতক্ষণে সবকিছু গুছিয়ে রান্নাঘরের দিকে চোখ রাখলো, দেখলো রান্নাঘরে বউ একা একের পর এক মায়ের ফরমাসগুলো অবলা জীবের মতো পালন করে চলেছে। তনিমা মুখটা গম্ভীর করে চায়ের কাপটা স্বামীর হাতে দিতে দিতে বলল, আর কিছু? তুমি কি খাবে? তুমি কি খাবে শব্দটা আজ স্বাভাবিক ছিল না। এতগুলো বিরক্তি, কতগুলো দায় প্রকাশ পেয়েছিল এই তিনটি শব্দে। তুমি কেন এমন করে বলছো? আমি মার সব কথা শুনেছি, তোমার রাগ হওয়াটা খুবই স্বাভাবিক। তুমি তো জানো এখন আমি বলতে গেলে হিতে বিপরীত হবে। বিয়ে পর ছেলে কোনো কথা বলতে গেলে মা ভেবে নেন ছেলে অন্যের হয়ে গেছে, বউয়ের হয়ে কথা বলছে। এইরকম পরিবেশে বউরা যতটা কষ্ট পায় তার কয়েক গুণ কষ্ট পায় স্বামী। এদিকে যতটা দ্রুত সম্ভব নিজের কাজটুকু শেষ করে রত্না ছুটে গেল রান্নাঘরে বৌদির কাজে সাহায্য করতে। না না বোন, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি তো আছি, আমি তো এইবারই বউ। বৌদি বারণ করতে রত্না বলল, বৌদিমণি আমিও তো একসময় অন্যের সংসারে যাব, তখন তো আমি ওই বাড়ির বউ হব, তখন তো আমার আর বিশ্রাম নেওয়ার প্রয়োজন থাকবে না, তাই মেয়ে কাল থেকেই সেই অভ্যাসটা শুরু করি। তনিমার কথা না বাড়িয়ে রত্নার হাতটা চেপে ধরে বলল, ঠিক বলেছিস রে, মেয়েদের জীবনটা বাপের ঘরে একরকম আর শ্বশুর বাড়িতে আর একরকম। খুবই কম মেয়ে আছে কপালে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একই রকম হয়ে থাকে। রান্নাঘরে বৌদিকে সাহায্য করতে দেখে শাশুড়ি ডাক দিয়ে রত্নাকে নিজের ঘরে আনলেন, বললেন, তোর বৌদিকে তো বলেছি তোর খাবার তৈরি করতে, তুই আবার সেখানে গেছিস কেন? সারাটা দিন কত ধকল, কত ক্লান্তি হয়েছে তোর, একটু বিশ্রাম না নিয়ে রান্নাঘরে গেছিস বৌদিকে সাহায্য করতে? সারাটা জীবন বোকায় থেকে গেলি, বৌদি তো করছে, একা করতে দে না। এতক্ষণ চুপ করে মায়ের কথাগুলো শুনতে শুনতে হঠাৎ মায়ের বিরুদ্ধে হয়ে প্রতিবাদ করে বলল, মা তুমি এতটাই নিষ্ঠুর হয়ে গেলে, দয়া মায়া সব বিসর্জন দিয়েছো দেখছি। তুমিও তো একদিন এই বাড়ির বউ ছিলে, মেয়ে হয়ে মেয়ের কষ্ট বোঝো না? আমি যা পরিশ্রম করেছি বৌদিমণি আমার থেকে অনেক বেশি পরিশ্রম করেছে। বৌদিমণি একাই সারাটা দিন হাড় ভাঙা খাটুনি কেটে চলেছে। আমাদের যতটা ক্লান্তি তার থেকে বৌদিমণি বেশি ক্লান্তি। আমাদের যতটা বিশ্রামের প্রয়োজন বৌদিমণিরও ততটাই প্রয়োজন। তুমি বৌদিমণির স্বাধীনতা হরণ করেছো। বাড়ির বৌদি যদি বিশ্রাম প্রয়োজন না হয় তাহলে আমার বিশ্রামের কোনো প্রয়োজন নেই, কারণ আমিও তো একসময় অন্য কারো বউ হয়ে যাব অন্যের সংসারে, তখন তো আমারও বিশ্রাম নেওয়ার প্রয়োজন থাকবে না। তাই এখন থেকে অভ্যাসটা তৈরি করে রাখার চেষ্টা করছি। আদরে মেয়ের মুখ থেকে এমন ধরনের কথা শুনবেন শাশুড়ি তা কখনো আশা করেনি। এতদিন ধরে মায়ের মুখের উপর দিয়ে কোনোদিন কথা বলেননি, শাশুড়ির মুখে কোনো কথা নেই। আদরে মেয়ের মুখ থেকে এমন ধরনের কথা শুনবেন তা শাশুড়ি আশা করেনি। এতদিন ধরে মায়ের মুখের উপরে কোনো কথা বলেননি, শাশুড়ির মুখে কোনো কথা নেই। কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন, তারপরে আস্তে আস্তে শাশুড়ি ঔদ্ধত মনে বাতাস বইতে লাগলো। বউদের বিশ্রাম কিসের প্রতিটা শব্দ